আমি নূপুর। আমি চোখে অন্ধ ছিলাম। বাসরাতে আমি যখন বরের জন্য অপেক্ষা করে বসেছিলাম, তখন হঠাৎ করে একটা পাগল মহিলা আমার কাছে এসে আমার জামা ধরে টানাটানি করে বলল, তুই এখান থেকে পালিয়ে যা, নইলে কিন্তু তোরও আমার মতোই খারাপ অবস্থা হবে এবং তুইও আমার মতোই পাগল হয়ে যাবি। তোর সঙ্গেও ছলনা হয়েছে। সেদিন আমার শাশুড়ি বলেছিল এই মেয়েটা নাকি কাজের মাসি এবং সে নাকি পাগল হয়ে গেছে। তাই আমিও শাশুড়ির কথা শুনে ওই পাগল মহিলার কোনো কথার আর গুরুত্বই দিইনি। তারপর জানি না কেন যখনই প্রত্যেক দিন রাত হতো, তখনই আমার বর শুধু আমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করত, কিন্তু আমার সঙ্গে একটাও কথা বলতো না। আমি নিজে একাই বক বক করেই যেতাম, কিন্তু সে আমার সঙ্গে কোনো কথাই বলতো না। এদিকে প্রত্যেক দিন রাতে আমার বর নিজের বাবাকে আমার ঘরে আমার পাশে শুইয়ে দিয়ে যেত এবং আমার বর ও আমার শ্বশুর তারা দুজনে আমার দুই পাশে শুয়ে থাকতো। তারপর জানি না আমি কাকে নিজের স্বামী মনে করে নিজের সব কিছু দিয়ে দিতাম, কারণ আমি তো অন্ধ ছিলাম। এবং আমার শ্বশুরের ৬০ বছর বয়স হলেও উনার অনেক শক্তি ছিল এবং উনার জোয়ান ছেলেদের মতোই উনার শরীরেও শক্তি ছিল এবং আমি তো চোখে অন্ধ ছিলাম। তাহলে আমি এইসব কিভাবে জানতে পেরেছিলাম যে আমার সঙ্গে কিন্তু অনেক বড় অন্যায় হয়েছিল এবং এর সত্যিটা জেনে আপনাদেরও চোখ থেকে জল বেরিয়ে আসবে। আমার শ্বশুর ও বর মিলে যে আমার সঙ্গে এইসব নোংরামি করত, এইসব কথা কি আমার শাশুড়ি এবং আমার ননদ জানতো না? নাকি তারাও সব কিছুই জানতো? এবং আমার স্বামী কেন রোজ রাতে আমাদের ঘরের ভিতরে তার বাবাকে নিয়ে আসতো? আমি যেহেতু অন্ধ ছিলাম, তাই আমি তো কিছুই জানতাম না যে প্রত্যেক দিন রাতে কে আমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করত এবং আমার সঙ্গে রোজ রাতে কি হতো। এই সব কিছু আমি আপনাদের আজকের এই গল্পের মাধ্যমেই বলবো। আসলে আমরা দুই বোন। আমি বাড়ির বড় মেয়ে এবং আমার নাম নূপুর এবং আমার বোন আমার চাইতে ২ বছরের ছোট, তার নাম রূপালী। আমার বোন পড়াশোনায় ভীষণ ভালো ছিল। সে আমাকে বলতো, দিদি, আমি যখন ডাক্তার হয়ে যাব তখন তোমার চোখের চিকিৎসা করে তোমার চোখ দুটো ভালো করব। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের ছিলাম, তাই আমার বাবার অতটা ক্ষমতা হয়নি যে দেশ বিদেশে গিয়ে আমার চোখের চিকিৎসা করাবে। এমন নয় যে আমার বাবা মা চেষ্টা করেনি, তারা অনেক ডাক্তার দেখিয়েছিল, কিন্তু কোনো ডাক্তারেই আমার চোখের জ্যোতি আর ফিরিয়ে নিয়ে আসতে পারেনি। আসলে আমি তো জন্ম থেকে অন্ধ ছিলাম না। আমার বয়স যখন ৫ বছর, তখন আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। ছোটবেলায় ছাদ থেকে পড়ে গিয়ে আমার চোখে আঘাত লাগে এবং আমি অন্ধ হয়ে যাই। বাবা মা ভেবেছিল আমার হয়তো আর কোনো দিনই বিয়েই হবে না, কিন্তু ২৪ বছর বয়সে আমার একটা অনেক ধনী পরিবারে বিয়ে হয়। কারণ আমি অন্ধ হলেও ভীষণ সুন্দরী ছিলাম দেখতে। আমার বাবা মা ভেবেছিল হয়তো আমার সৌন্দর্য দেখেই তারা আমাকে পছন্দ করেছে এবং আমি নিজেও সেটাই ভেবেছিলাম যে তারা হয়তো আমার চেহারা দেখেই আমাকে পছন্দ করেছিল। কারণ এটা স্বাভাবিক ব্যাপার যে একটা অন্ধ মেয়েকে কিন্তু ভালো পরিবারের কোনো ছেলেই খুব সহজে বিয়ে করতে রাজি হবে না। কিন্তু যাই হোক, আমার বাবা মা এটা ভেবেই খুশি ছিল যে আমার ভালো ঘরে বিয়ে হয়েছে। কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাদের সঙ্গে এত বড় ছলনা করেছিল এবং ফুলশয্যার রাতে আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা শুনে তো আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। কারণ বাসর রাতে আমার বর নিজের বাবাকে আমার ঘরে নিয়ে এসেছিল এবং আমি তো চোখে অন্ধ ছিলাম, তাই আমি তো কিছুই বুঝতে পারিনি যে সারা রাত আমার সঙ্গে
কে নিজের চাহিদা পূরণ করেছিল। কারণ আমার পাশে একদিকে আমার বর ও আরেক দিকে আমার শ্বশুর শুয়ে থাকতো। কিন্তু আমি যখন ১ মাস পরে বুঝতে পারি যে আমার সঙ্গে কিছু তো একটা অনেক বড় অন্যায় হচ্ছে, তখন আমি আমার বোনকে কিন্তু সব কিছুই বলেছিলাম। এমনকি আমার শ্বশুরবাড়ির লোকেরা তো কোনো যৌতুক ছাড়াই আমাকে বিদায় করে নিয়ে এসেছিল। এদিকে আমি যখন বিদায় হয়ে শ্বশুরবাড়িতে আসি, সেদিন আমার বোন রূপালীও আমার সঙ্গেই এসেছিল এবং বাসর রাতে আমার বরের ঘরের ভিতরে আসার আগেই রূপালী আমাকে জড়িয়ে ধরে বলেছিল, দিদি, জামাইবাবু কিন্তু ভীষণ সুন্দর দেখতে, লম্বা চওড়া ও খুব ফর্সা। সে যখন আমার বরের সৌন্দর্যের তারিফ করছিল, ঠিক ওই সময় আমার শাশুড়ি ঘরের ভিতরে এসে আমার বোনকে বলল, রূপালী, অনেক রাত হয়েছে মা, তুমি এবার বাড়ি ফিরে যাও। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে ঘরে রেখে দিয়ে আসবে। তোমার দিদির সব দায়িত্ব আজ থেকে আমাদের ঘাড়ে, তাই তোমার দিদির জন্য তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমার মেয়ে ও কমলা দাসী তোমার দিদির খেয়াল রাখবে, তাই তুমি এখন বাড়ি ফিরে যাও। এখন তোমার দিদি ও তোমার জামাইবাবু তারা দুজনে মিলে সময় কাটাবে। তারপর আমার বোন তো আমার শাশুড়ির কথা শুনে ঘর থেকে বেরোতেই যাচ্ছিল, ঠিক ওই সময় একজন পাগল মহিলা আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাকে অনেক জোরে ধাক্কা দিয়ে আমার জামা ধরে টেনে বলল, তুই কিসের জন্য এখানে আছিস রে? তোরও আমার মতোই খুব খারাপ অবস্থা হবে। সেদিন বুঝবি কেমন লাগে। এরা সবাই মিলে তোদেরকে ঠকিয়েছে। এবার তোর জীবনটাও এরা নষ্ট করে দিবে। ওই জন্যই বলছি এখান থেকে পালিয়ে যা। তাকে দেখা মাত্রই আমার শাশুড়ি কমলা দাসীকে তাড়াতাড়ি ডেকে ওই পাগল মহিলাকে আমার ঘর থেকে নিয়ে যেতে বলে। আমার বোন রূপালী তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিল যে ওই পাগল মহিলাটি কে। আমার শাশুড়ি তখন বলেছিল সে নাকি এই বাড়িতে আগে কাজ করত এবং তার মাথা নাকি এখন খারাপ হয়ে গেছে, তাই তাকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়, না হলে সে বাড়ির সদস্যদের ক্ষতি করে বসবে। তারপর আমার শাশুড়ি আমার বোনকে এটা ভরসা দিয়েছিল যে ওই পাগল মহিলা আমার কোনো ক্ষতি করবে না। তারপর আমার বোনকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং আমি চোখে অন্ধ হলেও আমি অনেক আবছা দেখতে পেতাম, যেটা না দেখার বরাবরই ছিল। আমি এতটাই আবছা দেখতে পেতাম যে কিছুই বুঝতে পারতাম না। তারপর কিছুক্ষণ পরে যখন বুঝতে পারলাম আমার ঘরের ভিতরে কেউ ঢুকলো, তখন আমার বরের আওয়াজ শুনতে পেলাম। তারপর আমার বর ঘরের ভিতরে ঢুকে আমার পাশে এসে বসতেই তার মুখ থেকে মদ্যপানের অনেক গন্ধ আসছিল। মদের গন্ধ পেয়েই তো আমি ভয়ে পেছন দিকে সরে গিয়ে উনাকে বলেছিলাম, আপনি মদ্যপান করেছেন? তারপর আমার পেছন দিকে সরতেই বর আমার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে অনেক জোরে চিৎকার করে বলল, কি হলো? তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? আমি প্রথম রাতেই উনার কড়া মেজাজ দেখে সত্যিই খুব ভয় পেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। তারপর বর বলল, তাহলে তুমি আমার থেকে ভয় পেয়ে দূরে সরে গেলে? আমি উনার চিৎকার শুনে আবার ভয়ে হ্যাঁ বললাম। তারপর আমার হাত ধরে বলল, আমার কাছে এসো এবং নিজের ব্যাপারে সব কিছু বলো। তারপর আমি যখন ভয় পেয়ে নিজের ব্যাপারে সব কিছু বলতে শুরু করলাম, যে আমি কিভাবে অন্ধ হয়েছিলাম, তার 5 মিনিট পরেই মনে হলো আমার ঘরের ভিতরে আবার কেউ যেন প্রবেশ করলো। তারপর ঘরের ভিতরে ঢুকে দরজাটা আস্তে করে কেউ লক করে দিল। তারপর আমার সঙ্গে আর কোনো রকম কথা না বলেই সারা রাত ধরে বারবার, এমনকি আমি অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টাও করেছিলাম এবং অনেক কথা বলার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করার সময় সে আমার সঙ্গে একটাও কথা বলেনি। এবং আমাদের মাঝে সব কিছু হওয়ার সময় আমি আমার বরকে স্পর্শ করে অনুভব করতে পেরেছিলাম যে আমার বর দেখতে কেমন হতে পারে। আসলে যারা চোখে অন্ধ হয় তাদের কিন্তু ওপরওয়ালা একটা অনেক বড় ক্ষমতা দিয়ে থাকেন। সেটা হচ্ছে অন্ধ মানুষেরা কিন্তু গায়ের গন্ধ শুকে বা জামা কাপড়ের গন্ধ শুকে অনুভব করতে পারে যে কোন জিনিসটা কোন মানুষের। ঠিক সেই রকম আমিও
আমার বরের গায়ের গন্ধটা বাসর রাতে অনুভব করতে পেরেছিলাম, কারণ বাসর রাতে আমাদের মাঝে সব কিছুই হয়েছিল। সেদিনের পর থেকে প্রতিদিন রাতে আমার বর মদ্যপান করে আসতো এবং আমার সঙ্গে কোনো কথা না বলেই সারা রাত নিজের ইচ্ছেটা পূরণ করত এবং সারা রাত ধরে নিজের চাহিদা পূরণ করেই যেত। কিন্তু আমার কোনো কথাই শুনতো না, ও নিজেও কোনো কথা বলতো না। এইভাবে প্রায় 1 মাস হয়ে যাওয়ার পরে সেদিন আমি যখন কমলা দাসের সঙ্গে বাড়ির পেছন দিকের স্টোর রুমের দিকে যাই, তখন কমলা দাসী বাগানে কিছু জামা কাপড় মেলে দিতেই ব্যস্ত ছিল। ওই সময় আমি জানি না কিভাবে বাড়ির অন্য দিকে চলে গেছিলাম এবং একটা দেওয়ালে হেলান দিয়েই দাঁড়িয়েছিলাম। ও সব কিছু আবছা দেখতে পাচ্ছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। ওই সময় ওই পাগল মহিলাটি আবার আমার পেছন দিক থেকে জানালা থেকে হাত বাড়িয়ে আমার জামা ধরে বলেছিল, তুই এখনো পালাসনি? দেখবি তোর অবস্থা আমার থেকেও খারাপ হবে। আমি তখন না পেরে তাকে অনেক ভালোবেসে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কে এবং কেন তুমি বারবার এই কথাটা বলছো যে আমার অবস্থাও তোমার মতোই খারাপ হবে। ওই মেয়েটি তখন কাঁদতে কাঁদতে আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। ওই পাগল মেয়েটি আমাকে বলেছিল তার নাম নাকি ময়ূরী। আসলে ওই মেয়েটি কাজের মাসি নয়। ওই পাগল মেয়েটি মানে ময়ূরী আমার বরের তো প্রথম স্ত্রী ছিল। তারপর সে আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ আমার বর যখন ওই ময়ূরীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, সেদিন তাদের বাসর রাতে সবার শুয়ে যাওয়ার পরে আমার শ্বশুরও আমার বর ঘরের ভিতরে ঢুকে ময়ূরীকে যা বলেছিল সেটা শুনে তো ময়ূরী চিৎকার চেঁচামেচি শুরু করেছিল এবং পুলিশের কাছে যাওয়ার কথা বলেছিল। আসলে আমার বর নপুংসক এবং আমার শ্বশুর ময়ূরীকে বলেছিল উনি নাকি ময়ূরীর সঙ্গে সম্পর্ক করবেন যাতে এই বংশ বৃদ্ধি করতে পারেন। এবং বাসর রাতে ময়ূরী শ্বশুরের মুখ থেকে এইসব কথা শুনে পুলিশে যাওয়ার কথা বলেছিল। যখন তার সঙ্গে আমার শ্বশুর জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল এবং আমার বড়ও তার বাবার সঙ্গেই মিলেছিল, তার বাবাকে ময়ূরীর সঙ্গে নোংরা কাজ করতে একবারও কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেনি। তাই সেদিন ময়ূরী হার মানেনি এবং সেই চিৎকার চেঁচামেচি করে পুলিশের কাছে যাওয়ার কথা বলেছিল। তখন আমার শাশুড়ি ও ননদ তার কোনো কথাতেই কিন্তু বিশ্বাস করতে রাজি হয়নি এবং বাড়ির বদনামি হবে এই কথাটা ভেবে আমার শ্বশুর কিন্তু ময়ূরীকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। এবং আমি যেহেতু চোখে অন্ধ ছিলাম, তাই আমার শ্বশুর ইচ্ছে করে আমার বিয়ে নিজের ছেলের সঙ্গে দিয়েছিল। এমনকি ময়ূরীর মুখে শুনেছিলাম আমার শাশুড়ি তো প্রথমে রাজিই ছিলেন না আমার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে, কারণ আমি চোখে অন্ধ ছিলাম এবং আমার শাশুড়ি নাকি আমার শ্বশুরের সঙ্গে অনেক ঝামেলাও করেছিল এই ব্যাপার নিয়ে। কিন্তু আমার শ্বশুর আমার শাশুড়িকে ভুলভাল বুঝিয়েছিল যে আমি যেহেতু ভীষণ সুন্দরী এবং তার ছেলের যেহেতু প্রথমে একবার বিয়ে হয়ে গেছে, তাই সে আর ভালো ঘরের মেয়ে পাবে না। তাই আমার শ্বশুর আমার শাশুড়ির বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা পাকা করেছিল। পরে আমার শাশুড়িও সব কিছু গ্রহণ করে নিয়েছিল, কারণ তার ছেলে বলেছিল আমি অন্ধ হলেও সে নাকি আমাকে অনেক পছন্দ করেছে, তাই আমার শাশুড়িও মেনে নিয়েছিল। কিন্তু আমি তো এইসব ভিতরের কোনো কথাই জানতাম না যে ওনার ছেলে তো নপুংসক ছিল এবং আমার শাশুড়ির বর মানে আমার শ্বশুর মশাই একজন চরিত্রহীন মানুষ ছিলেন। এই কথাটা তো আমার শাশুড়িও জানতো না। উনি এটা বিশ্বাস করতে রাজি হননি যে উনার বর একজন চরিত্রহীন মানুষ। কিন্তু সেদিন ময়ূরীর কাছ থেকে সব কথা শোনার পরে আমি শাশুড়ির সঙ্গে গুপ্তভাবে কথা বলেছিলাম এবং বলেছিলাম, আপনি তো আমাকে পছন্দ করতেন না, তাহলে কেন নিজের ছেলের বিয়ে আমার সঙ্গে দিয়েছেন? আর আপনি আমাকে মিথ্যে কথা কেন বলেছেন যে ময়ূরী এই বাড়ির কাজের মাসি? ময়ূরী তো আপনার ছেলের প্রথম স্ত্রী ছিল। আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বলেছিল
যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই আগের কথা তুলে কোনো লাভ নেই। কারণ ময়ূরী তোমার শ্বশুরের চরিত্রে দাগ লাগিয়েছিল। আমি তখন শাশুড়িকে অনেক সাহস করে বললাম, ময়ূরী আপনাকে যা বলেছিল একদম সঠিক কথাই বলেছিল। কারণ আপনার ছেলে নপুংসক এবং আপনার স্বামী সত্যি একজন চরিত্রহীন মানুষ। কারণ প্রত্যেক দিন রাতে আমার মনে হয় আমার ঘরে যেন দুইজন লোক প্রবেশ করে, কিন্তু আমি চোখে অন্ধ বলে আমি ঠিকঠাক দেখতে পাই না, কিন্তু মনে হয় আমার দুই পাশে দুটো পুরুষ ঘুমিয়ে আছে। আমার শাশুড়ি তখন আমার কথা শুনে অনেক রেগে বলেছিল, তুমি ওই পাগল ময়ূরীর কথা শুনে আমার বর ও আমার ছেলের উপরে এত বড় লাঞ্ছনা লাগাচ্ছ। এখন তুমি কিন্তু নিজের সীমা পার করছো। নিজের সীমায় থেকে কথা বলো। কারণ আমার স্বামী ও ছেলের উপরে আমার অনেক বিশ্বাস ও ভরসা আছে। তারা এই রকম জঘন্যতম নোংরা কাজ করতেই পারে না। আমি তখন না পেরে আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম, মা, আমার কথার একবার বিশ্বাস করুন। কারণ আমার নিজের অনেক দিন মনে হয়েছে যে আমার ঘরে দুজন পুরুষ থাকে, কিন্তু আমি তো চোখে অন্ধ এবং লজ্জায় আমি এই কথাটা এতদিন কাউকেই বলতে পারিনি। কারণ আমি কি বলতাম? কিন্তু আপনি তো চোখে সব কিছু দেখতে পান। আমি যদি ভুল থাকি তাহলে আজ রাতে আপনি আমার ঘরে লুকিয়ে থাকবেন, তাহলে সব কিছু সত্যি কথা জানতে পারবেন। আর আমি যদি ভুল থাকি তাহলে আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি সেটা মেনে নিতে রাজি আছি। কিন্তু দয়া করে আপনি আমার কথা একবার বিশ্বাস করে সত্যিটা জানার চেষ্টা করেন। কারণ আপনারও মেয়ে আছে, আপনারও মেয়ের একদিন বিয়ে হবে এবং সে শ্বশুর বাড়ি যাবে, এবং আশা করছি আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন। তাই দয়া করে মা, আমার একটু সাহায্য করেন। আমাকে নিজের মেয়ের মতো মনে করে আমার মনের সন্দেহগুলো ঠিক করার চেষ্টা করেন। আমার কথা শুনে আমার শাশুড়ি আমার কথা মানতে রাজি হয়েছিলেন। তারপর সেদিন রাতে আমি যখন আমার বিছানায় শুয়েছিলাম, তখন আমার বর ও আমার শ্বশুর প্রত্যেক দিনের মতোই মদ্যপান করে ঘরের ভিতরে ঢুকে আমার পাশে শুয়ে সব কিছু করেছিল। কিন্তু যে আমার সঙ্গে সব কিছু করতো তার নাম শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে প্রাণটাই বেরিয়ে গেছে। কারণ যাকে আমি বাবা মনে করেছিলাম সেই বাবাই, মানে আমার শ্বশুরমশাই, আমার সঙ্গে প্রত্যেক দিন নিজের ইচ্ছেটা পূরণ করতেন এবং ময়ূরীর সব কথাই সত্যি ছিল। আর আমার বর একপাশে চুপচাপ শুয়ে থাকতো এবং এই 1 মাস ধরে আমার শ্বশুর আমার সঙ্গে সব কিছুই করেছিল, যেটার ব্যাপারে আমার শাশুড়ি কিছুই জানতো না। সেদিন আমার শাশুড়ি আমার খাটের তলায় আগে থেকেই লুকিয়েছিল এবং নিজের চোখে সব কিছু দেখার পরে আমার বাবা মাকে ফোন করে ওই অর্ধেক রাতেই নিজের বাড়িতে ডেকেছিলেন এবং আমার শ্বশুর ও নিজের ছেলের ব্যাপারে সব কথা আমার বাবা মা ও আমার বোনকে বলেছিলেন এবং আমার শাশুড়ি নিজের ছেলেকে অনেক অপমান করেছিলেন এবং আমার শাশুড়ি অনেক কেঁদে কেটে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন ও নিজের স্বামীকে বলেছিলেন, এই কারণে তুমি একটা অন্ধ মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছিলে, যাতে এই মেয়েটার উপরে তুমি অন্যায় করতে পারো। আমার শ্বশুর তখন আমার শাশুড়িকে চিৎকার করে বলেছিল, হ্যাঁ, আমি আমার বৌমায়ের সঙ্গে সব কিছুই করেছি যাতে এই বংশের বৃদ্ধি করতে পারি। আমি সব কিছু ভালোর জন্যই করেছি। কারণ আমাদের একমাত্র ছেলে নপুংসক এবং সমাজের লোকেরা এটা জানলে আমরা কিভাবে মুখ দেখাতাম। তাই আমি এই অন্ধ মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম। আমার শাশুড়ি তখন নিজের স্বামীকে বলেছিল, তোর মতো একজন নির্লজ্জ মানুষের সঙ্গে সংসার করে আমার পুরো জীবনটাই বৃথা হয়ে গেছে। শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য তুই নিজের ছেলের বউয়ের সঙ্গে এইসব নোংরা কাজ করতে পারলি। তারপর আমার শাশুড়ি কমলা দাসীকে দিয়ে ময়ূরীকে ওই স্টোররুম থেকে নিয়ে আসতে বলেছিল এবং ময়ূরীর বাবা মাকেও ফোন করে বাড়িতে ডেকেছিল। তারপর পুলিশকে ফোন করে ময়ূরীর সঙ্গে ও আমার সঙ্গে এত বেশি অন্যায় করার জন্য আমার শাশুড়ি নিজে তার স্বামী ও ছেলেকে পুলিশের হাতে দিয়েছিল। কারণ আমার শাশুড়ি এতদিন জানতই না যে তার ছেলে নপুংসক ছিল
এবং আমার শাশুড়ি যেহেতু তার মেয়েকে নিয়ে আলাদা ঘরে ঘুমোতো এবং আমার শ্বশুর একাই আলাদা ঘরে ঘুমোতো, তাই আমার শাশুড়ি কোনো দিন টের পায়নি যে আমার শ্বশুর প্রত্যেক দিন রাতে আমার সঙ্গে অন্যায় করত। এই জন্যই বলে কোনো মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা ক্ষতিকারক। আমার শাশুড়ি তার ছেলে ও স্বামীকে অতিরিক্ত বিশ্বাস করত, যার জন্যই আজ আমার ও ময়ূরীর সঙ্গে এত বড় অন্যায় হয়েছিল। এখন আমি ও ময়ূরী আমার শাশুড়ি ও ননদের সঙ্গেই আছি। যদিও বা আমার বাবা মা ও ময়ূরীর বাবা মা আমাদেরকে এই বাড়িতে রাখতে রাজি হয়নি, কিন্তু আমার শাশুড়ি আমার বাবা মা ও ময়ূরীর বাবা মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আমাকে ও ময়ূরীকে নিজের কাছে রাখার অনুমতি চেয়েছিলেন। আমার শাশুড়ি আমাকে ও ময়ূরীকে এখন নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আর ওদিকে আমার বর ও শ্বশুর মশাই জেলে আছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।